দেখো তো আসছে নাকি। এই হোমওয়ার্ক গুলো করছো? হ্যালো? এগুলো কি করাই দেবো নাকি নেক্সট ম্যাচে যাবো? বলো। স্যার, উপরে একটা অঙ্ক ছিল। ইয়া, এই কোনটা? উপরে এটা? ওই ওটা 5 কেজি বড় বস্তু এমভরের স্থির বস্তু সংঘর্ষে 10% শক্তি হারাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা। এটা। এটা করাই দিতে হবে। হ্যাঁ। ও। আর রাইয়ান তুমি করছো নাকি? না। ভাইয়া, ওর মাইক হুম। বলে কাজ করতেছে না। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেজন্য গ্রুপে এমনি মেসেজ দিছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তো প্রথমে এখানে এখানে কিন্তু দুইটা কেস দেওয়া আছে, একটা 5 কেজি ভরের সঙ্গে এম ভরের বস্তু। তো ওই ইকুয়েশন থেকে একটা এম এর মান আসবে, তারপর ওই এম এর মান দিয়ে পরের যে ম্যাথটা আছে ওটা করতে হবে। এখানে আর কি দুইটা ম্যাথ একসঙ্গে দিয়ে দিছে। ওই এম এর মানটা কি 45? না না, 45 কেজি হবে না তো। এখন এম ভরের বস্তুটা কিন্তু স্থির ছিল। ধরো এটা এম ভরের বস্তু, আর এখানে 5 কেজি ভরের একটা বস্তু আসতেছে। এটা ইউ 1 আদি বেগে আসছে। এখন সংঘর্ষের পর তো মিলিত হয়ে যাবে, হ্যাঁ। এটা বলা আছে। তাহলে সংঘর্ষের পর এরকম ছিল। এইভাবে ধরো ভি বেগে যাচ্ছে, তাহলে সংঘর্ষের পরে বেগটা কি হবে? নর্মালি হাফ হয় এম এটা এম প্লাস। ওয়ান। তাহলে M1 U1 প্লাস 0 ইকুয়াল M1 প্লাস এম ইন্টু ভি। তাহলে ভি হবে M1 U1 ডিভাইডেড বাই এম প্লাস M1। আবার ধরো শুরুতে গতিশক্তি কত ছিল, টোটাল শক্তিটা। এখানে শক্তি হিসাব করতে হবে কিন্তু, কারণ 10% শক্তি শক্তি হারাইছে। হাফ এম বি স্কয়ার। হাফ অফ M1 U1 স্কোয়ার। আর দ্বিতীয়টার কোনো শক্তি নেই, ওটা জিরো। আর E2 এখানে কত হবে? হাফ অফ এম প্লাস M1 ভি স্কোয়ার, মানে সংঘর্ষের পরে এটা শক্তি। হ্যাঁ। এখন শক্তি হারাইছে যেহেতু, তাহলে U1 মাইনাস E2 হবে 10% যেহেতু, তাহলে U1 ইন্টু 10% হবে না? 10% মানে হচ্ছে 0.1। এখন ইকুয়েশনটা বসাই দাও, ইউ ওয়ান মানে হাফ অফ M1 U1 স্কোয়ার মাইনাস হাফ অফ ইকুয়াল 0.1 ইন্টু হাফ M1 U1 স্কোয়ার। হ্যাঁ, এরকম বুঝছে, আর লিখতে করতে হবে না। এখন এখানে মান বসাই দেবা। তো এর হাফ
5 ইন্টু, U1 স্কোয়ার কিন্তু সব জায়গা থেকে কাটাটি যাবে, এখানে ভি এর মান যেটা বসাও তা U1 আসবে, ওই জন্য U1টা কাটাকাটি যাবে সবখান থেকে। -12 5 স্কোয়ার ডিভাইডেড বাই 5 + M1 এর মান হচ্ছে 5, 0.1 হাফ আর হচ্ছে 5। তো এখান থেকে আসবে AM = 5/9, 0.556। এখন সেকেন্ড কেসে 2 কেজি ভরের বস্তুকে 4 মিটার/সেকেন্ড বেগে স্থিতিস্থাপকভাবে আঘাত করলে, তার মানে এখানে 2 কেজি ভরের একটা বস্তু আছে, এটা 2 কেজি, আর এটা হচ্ছে তোমার 5/9 কেজি, মানে এম ভরের বস্তুটা, এটা 4 মিটার/সেকেন্ডে আছে, আর এটাতে শুরুতে স্থির ছিল, এখানে ইউট হচ্ছে 0। তাহলে V1 হবে M1 - M2 ডিভাইড বাই +2 M2 U2। তো এটা তো 0 হয়ে যাবে, এইভাবে V1 এর মান আসবে ধরো -2.26 মিটার/সেকেন্ড। হ্যাঁ, এইটা চাইছিল। আর বাকিগুলো ম্যাথ করে করছো? হ্যাঁ। আরো ছিল? আর একটা ছিল বৃত্ত, একটু নিচে টানেন। আমি দেখি আর উপরে ছিল নাকি। এটা এই এটা যেটা ছিল। পাশেরটা 90 ডিগ্রিটা। হ্যাঁ হ্যাঁ, এগুলো করছো? পাশেরটা করছি, বাম পাশেরটা করছি, ডান পাশেরটা করিনি। ও, বাম পাশেটা কত অ্যান্সার আছে? মানে বাম পাশের শর্তটা কি প্রতিপাদন করতে পারছো যে ভি > 5 GR হইতে পারে হবে, এটা প্রমাণ করতে পারছো? না স্যার। মানে এখানে যে বস্তুটা আছে এটার বেগ সর্বনিম্ন √5 GR হবে, তাহলে হচ্ছে এই পুরো সাইকেলটা কমপ্লিট করতে পারবে, নাইলে পারবে না। তো এইটার জন্য আমরা কি সর্বোচ্চ যখন পয়েন্টে যাবে ওই সর্বোচ্চ পয়েন্টে এই পয়েন্টে টান বলটা 0 হবে, মানে টান বল থাকবে অলওয়েজ। তো ওই টান বলটা এই পয়েন্টে গিয়ে যদি 0 হয়ে যায় তাহলে বাকি পথটা এই মানে ধরো স্মুথলি পার করতে পারবে। কিন্তু তার আগে যদি টান বল 0 হয়ে যায় তাহলে কিন্তু এটা হচ্ছে তোমার সাইকেল কমপ্লিট করতে পারবে না। ধরো এখানে গিয়ে যদি টান বলটা 0 হয় তাহলে ওটা এই পথে চলে আসবে এইভাবে, এখানে গিয়ে যদি 0 হয় কি করবে এরকম এভাবে প্যারাবোলার মতো শেপে চলে আসবে। তো তাহলে হচ্ছে সর্বোচ্চ পয়েন্টে কোন যাইতে হবে, তারপর কি হয় হোক তারপর কোনো সমস্যা নেই। তাহলে সর্বোচ্চ পয়েন্টে টান বলের ইকুয়েশনটা দেখো, mv² / r, আর নিচের দিকে আস্তে আস্তে তোমার mg। তাহলে এই ক্ষেত্রে টান বলটা কি হবে? mv² / r - mg না? হ্যাঁ। তো এটার মানটা সর্বোচ্চ বিন্দুতে 0। এখন সর্বোচ্চ, আবার ধরো যে যে কোনো একটা র্যান্ডাম পয়েন্ট, এটা একটা পয়েন্ট যদি ধরো, এটা যদি এই নিচে mg হয় নিচের দিকে, তাহলে এটা হবে, এটা থিটা হইলে mg cos θ। এটা সূত্র হচ্ছে t - mg cos θ ইকুয়াল mv²/r। এটা হচ্ছে জেনারেল সূত্র যে কোনো পয়েন্টের জন্য, শুধু এই থিটার মানটা চেঞ্জ হবে। তো পয়েন্টটা যদি এখানে থাকে তাহলে cos 0 মানে কত? 0, সরি cos 0 মানে 1, হ্যাঁ। তাহলে হবে t - mg হবে mv²/r। তার মানে টি হচ্ছে mv²/r প্লাস mg। তার মানে এই সর্বনিম্ন পয়েন্টে যখন থাকবে তখন টার্ম বলটা থাকবে সর্বোচ্চ।
আর যখন সর্বোচ্চ পয়েন্টে যাবে তখন ডান বলটা হবে সর্বনিম্ন, কারণ দুইটা ফোর্স বিপরীত দিকে কাজ করতেছে। তো এইটা সর্বনিম্ন পয়েন্টে, এটা সর্বোচ্চ পয়েন্টে। এখন ওখানে যদি এটা টি এর মানটা 0 হয়, এটা এ, বি আর সি এই তিনটা পয়েন্ট নাম দিলাম। টি ইকুয়াল 0, তাহলে এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি হবে 0। ভি কি আসতেছে, রুট ওভার আর জি আসতেছে না? হ্যাঁ। তো সি পয়েন্টে ভি এর মান হচ্ছে রুট ওভার আর জি। এখন এই এই এ বিন্দু আর সি বিন্দু এই দুটো বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা ইউজ করব। ই এ ইকুয়াল ইসি হবে না? এ আর সি বিন্দুতে টোটাল শক্তি তো সমান হবে। হ্যাঁ। এখন এ বিন্দুতে শক্তিটা হচ্ছে শুধু গতিশক্তি, ওখানে কিন্তু স্থির শক্তি নাই কোনো। এখন ওই সর্বনিম্ন পয়েন্টে যেহেতু আছে, তাহলে এখানে হাফ অফ এম ভি এ স্কোয়ার হবে। আর ইসি তে গতিশক্তি স্থির শক্তি দুইটা আছে, তো এখানে হাফ অফ এম ভি সি স্কোয়ার হবে প্লাস এম জি এইচ। এইচ আবার কত এখানে, হাইটটা? টু আর। হ্যাঁ, এটা হচ্ছে 2 আর। এখন এম সবগুলো থেকে কাটাকাটি করো, তারপরে এখানটাকে 2 দিয়ে গুণ করো, তাহলে ভি এ স্কোয়ার হবে ভি সি স্কোয়ার প্লাস 4 GR। এখন ভিসি এর মান কত, রুট ওভার আর জি না? এটা তো হচ্ছে হ্যাঁ। ভিসি, তাহলে ভি এ স্কোয়ার আসতেছে আর জি প্লাস 4 RG। তাহলে ভি এ কত হবে, রুট রুট ফাইভ ওভার আর। 5GR। তাহলে এই সর্বনিম্ন √5GR বেগ থাকতে হবে এই বিন্দুতে। এখন যদি ওটা বি বিন্দু থেকে ছাড়া হয় তাহলে কি হবে, বি বিন্দু আর সি বিন্দুতে শক্তির সংরক্ষণশীলতা ইউজ করব। তাহলে লিখবো ইবি ইকুয়াল ইসি। তো ইবি তে গতিশক্তি, গতিশক্তি বিভব শক্তি আছে হাফ অফ এম ভিবি স্কোয়ার, আর বিভব শক্তি কত, জি আর। MGR। আর এখানে হবে হাফ অফ এম ভিসি স্কোয়ার প্লাস এম টু জি টু এম আর। জি আর এখন ভিবি স্কোয়ার কত হবে এখানে, 2 দ্বারা গুণ করে দাও আর এম কাটাকাটি করো, তাহলে হচ্ছে 2GR থাকতেছে প্লাস ভিসি স্কোয়ার। এখন ভিসি স্কোয়ার হবে রুট, শুধু জিআর, তাহলে হচ্ছে 2 + 1 হচ্ছে 3, এখানে আসবে 3GR। তাহলে ভিবি হবে √3GR। বুঝছো না এই দুইটা কেস? হ্যাঁ। আর তো কোনো বাসার কাছে দেওয়া ছিল না মনে হয়। না। আচ্ছা, কয় তারিখ আজকে? 30। স্যার, এরকম একটা ম্যাচ ছিল যে সাইকেলের চাকা ঘোরার সময় সাইকেলের চাকার ভিতরে কোনো দণ্ড নিক্ষেপ করলে এটা ওই পাশ দিয়ে যাবে কিনা। হ্যাঁ, এটাতে তোমার মানে একটা চাকা ধরো, এই দুটো স্পোক আছে। এখন এই স্পোকটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত যাওয়া পর্যন্ত যে সময়টা লাগবে, ওই সময়ের মধ্যে যে দ্বন্দ্বটা তুমি নিক্ষেপ করবে ওইটা পাস করে যেতে পারবে কিনা। যদি ওটার বেগটা বেশি হয়
তাহলে সময়টা কম লাগবে না? ভি বেশি হলে টাইমটা কম লাগবে। হ্যাঁ। ওইভাবে সলভ করবো এটা। ধরো হচ্ছে তোমার ওটার বেগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড। ওই যেটা দ্বন্দ্বটা নিয়ে করছো যে তীরটা, ওটা তীর। আর ওটার লেংথটা ধরো তো 0.5 মিটার। তাহলে এস ইকুয়াল কি ভিটি হয়। হ্যাঁ। এস হচ্ছে এখানে 0.5, ভি হচ্ছে 10, আর টি হচ্ছে, টি কত আসবে এখানে? 1/20 আসবে, এত সেকেন্ড। এখন এই চাকাটা, ওর চাকাটা আবার কৌণিক বেগ দেওয়া আছে ধরো পাই, রেডিয়ান পার সেকেন্ড। এখন ওটা চাকার স্পোকের সংখ্যার উপর কিন্তু নির্ভর করবে। ধরো এখানে স্পোক আছে 8টা। স্পোক দেওয়া থাকে না, স্পোকের নাম্বার, সংখ্যাটা। ওই প্রশ্নে স্পোক দেওয়া ছিল না? হ্যাঁ, কয়টা দেওয়া ছিল? প্রশ্নটা তো ভুলে গেছি, এটা আগে আসছিল যে। ও, তো স্পোক যদি 8টা হয় তাহলে ওটাকে এমন দেখতে হবে, এরকম হবে না? এরকম একটা চাকা হবে। তো এই একটা স্পোক ধরো লাল কালার করে দিলাম, এখান থেকে এখান পর্যন্ত আসার মধ্যে এই তীর যেটা ওটা চলে যেতে হবে, এটা পার করে যেতে হবে। এখন এ হচ্ছে 1 সেকেন্ডে পাই রেডিয়ান সরে, আর এই কোণটা কত? পাই/4। হ্যাঁ। তাহলে পাই রেডিয়ান ঘোরে হচ্ছে 1 সেকেন্ডে। তাহলে পাই/4 রেডিয়ান ঘুরবে 1/4 সেকেন্ডে। এখন দেখো 1/4 কিন্তু এই যে 1/20 চেয়ে বেশি, যেহেতু হচ্ছে 1/20 লেস দেন 1/4, অতএব পাস করে যেতে পারবে। বুঝছো না এখন? মানে এটা হচ্ছে দুইটা স্পোক ঘুরতে যে সময়টা লাগে আর ওই হুম। দণ্ডরাত থেকে যে সময় লাগে ওটা কম হলে ঢুকতে পারবে হ্যাঁ না। হ্যাঁ। না না, যদি এই যে দ্বন্দ্বটা আছে ওটা যদি কম সময়ে চলে যেতে পারে তাহলে তো তোমার আটকাইতে পারবে না ওই চাকাটা। হ্যাঁ, বুঝছি বুঝছি। আর যদি এটা ধরো বেশি সময় লাগতো, ধরো 1 সেকেন্ড সময় লাগতো পাস ক্লাস করতে, কিন্তু ওই 1 সেকেন্ডে কিন্তু এই দুইটা স্পোক জায়গা বদল করে দিত, এখান থেকে এখানে চলে আসতো, তাহলে কিন্তু ওটা ক্রাশ করতো, মানে ক্লাশ হইতো দুইটা, আচ্ছা। সংশয় হইতো মানে। জড়তার ভ্রামক নিয়ে তোমাদের সমস্যা আছে নাকি? জড়তার ভ্রামকের যে সূত্রগুলো আছে, ধরো এটা একটা রিং, রিং এর এই বিন্দু বরাবর যদি যায়, মানে জেড এক্সিস বরাবর, তাহলে কি হয়? এম আর স্কোয়ার হয় না? আবার এই দুটো এক্সিস যদি ধরো এক্স আর ওয়াই, তাহলে এই বরাবর কি হয়? আই এক্স ইকুয়াল হয় ½ অফ এম আর স্কোয়ার। আবার এক্সিসটা যদি এই বরাবর হয়, তখন কি এটার সঙ্গে এটা প্যারালাল, তাহলে প্যারালাল এক্সিসটা আনতে হবে। এটা ধরো পি কিউ যদি ধরো, তাহলে আই পি কিউ হবে ½ অফ এম আর স্কোয়ার প্লাস এম আমার ইন্টু আর স্কোয়ার। এগুলোই সমস্যা আছে। না। এখন ধরো একটা স্কেল আছে, মিটার মিটার স্কেল। তো স্কেলের এই বরাবর তো 1/12 ml² হয়। হ্যাঁ। এখন ধরো এখানে 20 সেন্টিমিটার যে দাগ, ওইখানে একটা অক্ষর টানছো, তো ওইটার সাপেক্ষে কত হবে?
এই এক্সিসের সাপেক্ষে আই কাটা কত হবে? কিভাবে করবো এটা? এটা কয় সেন্টিমিটার বলছেন? 20। এখান থেকে শুরু থেকে শুরু হয়েছে, এখানে 20, আর এখানে হচ্ছে 100। মানে এখানে কোন উপপাদ্য আনবো সেটা বললেই হবে, বের করতে হবে না। সমান্তরাল। হ্যাঁ, ওটা হচ্ছে তোমার, এটা কি আই সেন্টার অফ মাস, মানে সেন্টার অফ মাস এর মধ্য দিয়ে যখন যেটা অ্যাক্সিস দেবো এটা, তাহলে আই হবে আই সিও এম প্লাস এম ইন্টু এইচ স্কোয়ার। আই সিও এম হচ্ছে 1/12 এম এল স্কোয়ার, আর এইচটা এখানে বের করতে হবে। 80। এটা এটা যেহেতু 50 সেন্টিমিটার, না না 80 হবে না, পুরোটা 100, তাহলে এই অর্ধেকটা 50 হবে। হ্যাঁ। তো এটা যদি 50 হয় আর এটা যদি 20 হয়, তাহলে এই বাকি অর্ধেকটা কত হবে? 30। 30। তাহলে এম ইন্টু 0.3 এর স্কোয়ার। আর এল তো এখানে 1, তাহলে এখানে লেখা লাগবে না ওটা। এখন ধরো সিলিন্ডারের এই অ্যাক্সিস বরাবর কত হবে কেন্দ্রগামী? যদি এটা ফাঁপা সিলিন্ডার হয় তাহলে এটা হবে এম আর স্কোয়ার, আর যদি নিয়েট হয় তাহলে কত হবে? হাফ অফ এম আর স্কোয়ার। এখন এই সিলিন্ডারে যদি এই অক্ষ বরাবর যদি যায়, সেক্ষেত্রে আই কত হবে এটা জানো? এম ইন্টু এল স্কোয়ার বাই 12 প্লাস আর স্কোয়ার বাই 4। এম এল স্কোয়ার বাই 12 প্লাস এম আর এম স্কোয়ার আর 4। স্কোয়ার বাই 4। এটা মনে রাখার একটা টেকনিক, মনে রাখতে পারো এভাবে যে এটা যদি একটা স্কেল কল্পনা করো, তাহলে মধ্যবিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে 1/12 এম এল স্কোয়ার। হ্যাঁ। আর যদি এটা একটা তোমার প্লেট কল্পনা করো, তো ওই প্লেটের এই এক্সিস বরাবর যখন যাবে, তখন এম আর স্কোয়ার বাই 4 হয়। হ্যাঁ, এইভাবে বুঝছি। মনে রাখতে পারো। নীলের গোলক ফাঁপা গোলকের ওটা মনে আছে? ধরো নীলের এটা, তাহলে এটা কত হবে? 2/5 এম আর স্কোয়ার। আর যদি ফাঁপা হয়, ফাঁপা গোলক এটা, টু তাহলে বাই 2/3 এম আর স্কোয়ার। আর লম্ব অক্ষ উপপাদ্য এটা কখন খাটবে? এটা শর্ত কি জানা আছে? লম্ব অক্ষ মানে বোঝাচ্ছে যে আই এক্স ওয়াই জেড, একটা বস্তু আছে এক্স ওয়াই তলে, তো ওটার লম্ব হবে জেড অ্যাক্সিস যদি নেই, তাহলে আই ওই এক্স। অ্যাক্সিস আই জেড হবে আই এক্স প্লাস আই ওয়াই। এখন বস্তুটা কিন্তু 2D হইতে হবে, ওই বস্তুটা 2D মানে দ্বিমাত্রিক তলে থাকতে হবে। যেমন গোলক বা হচ্ছে তোমার পিরামিড, এগুলা কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা খাটবে না, শুধু হচ্ছে 2D বস্তুর জন্য খাটবে এটা, এটা শর্ত। মানে বৃত্ত টাইপস জিনিস। হ্যাঁ, বৃত্ত বা সমতল টাইপের যে কোনো কিছুর জন্য খাটবে। এখন 1 কেজি ভরের একটা বস্তু নিচে ধরো 3 কেজি ভরের একটা বস্তু আছে, ওইটা আবার একটা মাটির উপর আছে ধরো, একটা মেঝের উপর আছে। এখানে জি হচ্ছে 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, আর স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক মিউ এস দেওয়া আছে 0.2 উভয় তলের জন্য। এই তলে হচ্ছে 0.2, এই নিচের তলে কিন্তু 0.2।
আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু এখানে সিম্পলিসিটির জন্য 0.2 ধরে নিয়েছে। এখন বলছে যে নিচের বস্তুর উপর কত বল দিলে শুধু নিচের বস্তুটি সরে যাবে। এটা প্রশ্ন, আর কিছু নাই। এখন দেখো এখানে যখন এফ বল প্রয়োগ করবো এটাতে, তাহলে এই উপরের বস্তুটা কি পেছনের দিকে যেতে ধরবে, কারণ এইদিকে একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এটার, আর নিচেটার জন্য একটা ফ্রিকশন ফোর্স কাজ করবে এদিকে, এফ। এখন দুইটা ফোর্সের মান কিন্তু আলাদা হবে, কারণ এই পুরো সিস্টেমের জন্য ভরটা হচ্ছে 4 কেজি, আর শুধু এইটার জন্য 1 কেজি। তাহলে এই নিচে যেটা এফ, এটার মানটা হবে মিউ এস ইন্টু আর। এখানে মিউ এস হচ্ছে 0.2, ইন্টু ফোর আর হচ্ছে ইন্টু 3.1, ইন্টু হচ্ছে 10, 10। জি হচ্ছে 10 এখানে। তাহলে এটা আসছে 8 নিউটন। তাই অবশ্যই 8 নিউটনের চা বেশি বল প্রয়োগ করতে হবে, নাহলে তো সিস্টেমটা নড়বেই না। এখন উপরে যেটা আছে, উপরেটার জন্য কত হবে, জিরো টু পয়েন্ট টু নিউটন ইন্টু 1 ইন্টু 10। তাহলে এটা এটা আস্তে আস্তে হচ্ছে 2 নিউটন। এখন দেখো এই উপরের বস্তুটার কিন্তু নড়ানো যাবে না, তাহলে এই উপরের বস্তুটা সর্বোচ্চ 2 নিউটন বলটা সহ্য করতে পারবে। এর চেয়ে বেশি যদি বল দাও তাহলে কিন্তু ওটা হবে না। তাহলে মানে ঘর্ষণ বলটা যদি এর চেয়ে বেশি হয়ে যায়, তাই তাহলে হচ্ছে এটাও সরে যাবে। তো ওইটার জন্য এখান থেকে এটা ত্বরণ বের করা যাবে, এ ইকুয়াল হবে F/m। এফ এখানে 2, আর এম হচ্ছে 1, তাহলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে সর্বোচ্চ ত্বরণ। এই ধরনটা দিলে সরে যাবে। সর্বোচ্চ ত্বরণের জন্য এটা স্থির থাকবে, উপরেরটা শুধু নিচেরটা চলে যাবে, এর চেয়ে বেশি ত্বরণ দেওয়া যাবে না। তাইলে এখান থেকে লেখা যাবে এই, ধরো এফ নেট, এটা সময় লেখা যাবে যে এফ বলটা প্রয়োগ করব এদিকে ডান দিকে, ওইটা মাইনাস এফ এস। তো এম এ ইকুয়াল হবে F-8, এফ এসটা হচ্ছে 8। এটা সিস্টেমের জন্য কাজ করতেছি এটা। তাহলে এমটা হচ্ছে 3+1 মানে হচ্ছে 4 ইন্টু 2, এফ মাইনাস হচ্ছে 8। তাহলে এখানে এফ আসতেছে 16। এখন এখানে আসছে 8, আর এখানে আসছে 16। তাহলে 8 থেকে 16 এর মধ্যে থাকতে হবে এফ এর মানটা। এটা হচ্ছে কন্ডিশন ফর মুভিং 3 কেজি। তো কঠিন, একদম কঠিন যদি ম্যাথ দেয় তাহলে এরকম টাইপের ম্যাথ দিবে। স্যার এটা একবার বুঝেন একটু। এখানে তোমার আমাদের মূল টার্গেটটা হচ্ছে এই 3 কেজি ভরের বস্তুটা এটাকে সরানো। এখন এটা বস্তুকে যখন এদিকে ধাক্কা দেবা, তখন উপরের বস্তুর একটা সুডো ফোর্স কাজ করবে এদিকে, মানে ওটার বস্তুর উপর আমি কোনো আঘাত করি নাই, কিন্তু
ও একটা বল লাভ করবে কিন্তু। এটা হচ্ছে সুডো ফোর্স, মানে হচ্ছে এই যে ধরো একটা গাড়িতে তুমি বসে আছো এটা, আর এখানে একটা ফুটবল আছে বা যে কোনো টাইপের বল আছে। এখন গাড়িটা যদি সামনের দিকে আগে যায় তাহলে বলটা পিছনের দিকে আসতে থাকবে না? হ্যাঁ এমনিতে গাড়ি বসে থাকো, যখন গাড়ি জোরে টানে তখন তুমি কোন দিকে যাও? পেছনের দিকে ইয়ে করো। হ্যাঁ আবার যখন ব্রেক ধরে তখন কি হয়? সামনের দিকে ঝুঁকে পড়ো। হ্যাঁ। এখন তোমার উপর কিন্তু আলাদাভাবে কোনো ফোর্স প্রয়োগ করে নাই কেউ, কিন্তু তুমি তাও কেন সামনে পিছনে ঝুঁকতেছো? দুটো ফোর্স। তো এটা কারণটা হচ্ছে সুডো ফোর্স। এই বস্তুটা যখন ত্বরণ হয়, মানে বড় বস্তুটা ত্বরণ হয়, তখন ছোট বস্তুরাও ওই বিপরীত দিকে ওই সেম ত্বরণটা লাভ করে। যেমন এখানে যদি একটা সরল দোলক রাখি দেই, এ যদি হচ্ছে এইদিকে একটা ত্বরণে যাওয়া শুরু করে, এই ত্বরণে, তা ওই সরল দোলকটা এইভাবে ঘুরে যাবে এইদিকে পিছনের দিকে। তো এইটা হচ্ছে এখানে একটা ছোট ফোর্স। এখন এই ফোর্সের মানটা কিন্তু একটা লিমিটের মধ্যে থাকবে, ওই লিমিটের যদি কম দাও তাহলে বস্তুটা সরবেই না একদম, আর যদি বেশি দাও তাহলে আবার সব সরে যাবে, দুইটাই। তোমার প্রশ্নে শুধু বলছে যে শুধু নিচের বক্সটি সরে যাবে। এখন এখন এখানে দুইটা সার্ফেস আছে না, একটা একটা হচ্ছে 3 কেজি আর 1 কেজির মাঝে যে সার্ফেসটা, আর একটা এই যে মেঝে। এখন দুইটা সার্ফেসের মিউএস দেওয়া আছে 0.2, দুইটা সেম দেওয়া আছে, নর্মালি আলাদা থাকে। এখন দুইটা ক্ষেত্রে উপরেটার ক্ষেত্রে আগে যদি ঘর্ষণ বলটা বের করো, তো উপরেটার জন্য শুধু 1 কেজি ভরের ওজনটা কাজ করবে নিচের দিকে, তাহলে ওটার রিয়াকশন ফোর্সটা হবে উপরের দিকে। তো এটা যদি বের করো মিউ এস, তাহলে মিউ এস ইন্টু আর, আরটা হচ্ছে 1 × 9.8 বা হচ্ছে 10, এখানে দেওয়া আছে ওই জন্য 10। তাহলে এটা হচ্ছে 2 নিউটন। তাহলে এই বস্তুটা যে ঘর্ষণ বলটা, সর্বোচ্চ ঘর্ষণ বলটা হচ্ছে 2 নিউটন। এর চেয়ে বেশি যদি বল লাভ করে তাহলে কিন্তু এই ঘর্ষণ বলটা একে বাধা দিতে পারবে না, তখন ওও চলে যাবে। তাহলে এর উপর এই 2 নিউটনের বেশি বল প্রয়োগ করা যাবে না। আর পুরো সিস্টেমের জন্য যে ঘর্ষণ বলটা সেটা হচ্ছে তোমার MUSR, এটা হচ্ছে 8 নিউটন। হ্যাঁ এখন 8 নিউটনের যদি কম দাও, কম বল দাও, তাহলে কি বস্তুটা নিচ- আগে সামনে আগাবে? না। তাহলে অবশ্যই 8 নিউটনের জন্য বেশি দিতে হবে। তাহলে একটা লোয়ার লিমিটটা পাইছি আমরা, এখন আপার লিমিটটা বের করতে হবে। এখন উপরের বস্তুটা 2 নিউটন বল সহ্য করতে পারে, তাহলে ওর সর্বোচ্চ ত্বরণ হবে এই যে A = F/m, মানে হচ্ছে 2/1, মানে হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। এখন এখান থেকে সর্বোচ্চ ত্বরণটা বের করছি। এখন এর যে ত্বরণ হবে এই যে বড় বস্তুটা, এটা ত্বরণও কিন্তু সেম হবে, কারণ এটা এটা সিস্টেম। তো ওই সিস্টেমের জন্য এফ নেটটা বের করছি। এখন এফ নেটটা তো আমরা জানি, এই বস্তুটার দুইটা ভর গুণন হচ্ছে ত্বরণ, আর এফ যেটা হচ্ছে বল প্রয়োগ করতে হবে। এখন ঘর্ষণ বলটা আমরা সবসময় বিয়োগ করি না, টোটাল হ্যাঁ ফোর্স মাইনাস ঘর্ষণ বল ইকুয়াল হচ্ছে এফ নেট, বা হচ্ছে কৃত যে কার্যকর বলটা এটা। তাহলে এই এফ এস এর মানও কিন্তু জানি, এই যে 8 নিউটন, এটা হচ্ছে সর্বোচ্চ এফ এস। এফ নেটের ক্ষেত্রে এম যেটা লিখছেন 4 কেজি, এটা শুধু 3 কেজি হবে না? না, এটা সিস্টেমের না, ওই জন্য 4 কেজি হবে। মানে সিস্টেমের উপর আমি যেহেতু বল প্রয়োগ করতেছি, এখন এখানে যেহেতু এফ প্রয়োগ করছি, তো এফটা এখন এই 3 কেজি ভরের উপর কিন্তু একবার 1 কেজি আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এখানে 1 কেজি না থাকতো তখন শুধু 3 কেজি হইতো, বা 1 কেজিটা যদি নিচে থাকতো তখন কিন্তু 3 কেজি হইতো। এখন এই ফোর্সটা এখানে প্রয়োগ করলে কিন্তু এখানে আমি 1 লিখতাম এই যে এম এর জায়গায়, কারণ এর উপরে কেউ নাই, এর উপরে মানে এর উপর কেউ ভর দেয়া নাই, কিন্তু এই 3 কেজির উপর 1 কেজি আছে যেহেতু ওই জন্য এখানে 4 লিখছি। হ্যাঁ বুঝছি। ধরো এমন যদি হইতো যে উপরে 3 কেজি আছে আর নিচে 1 কেজি আছে, তাহলে কিন্তু এই যে 1 কেজির ইফেক্টটা 3 কেজির উপর পড়তো না। এটা যদি এফ হইতো তাহলে শুধু এখানে 3 কেজি নিতাম।
তখন আলাদা কেস হইতো। তো এটা টপিকটা হচ্ছে সুডো ফোর্স। ওটা অত বেশি লাগে না, এটা এডমিশনে ধরো উদ্ভাসে উদ্ভাসে দিতে পারে। হ্যাঁ, ওটা ধরো পাখা দেওয়া আছে, পাখার হাতলের দৈর্ঘ্য দেওয়া আছে 25 সেন্টিমিটার। এটা তিনটা মানে তিনটা হাতল আছে এই ফ্যানের আর কি, এরকম তিনটা আছে। আর প্রস্থ দেওয়া আছে 5 সেন্টিমিটার। আর ওয়েট দেওয়া আছে 200 গ্রাম। আর চাকতি যেটা, ওটার ভর দেওয়া আছে 100 গ্রাম। আর ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেন্টিমিটার। এখান থেকে আই বের করতে পারবো না? মানে এটা ম্যাথটা ইজি আছে কিন্তু অনেক বড়। এখন এই এক্সারসাইজ হিসাবে আই বের করতে হবে। তাহলে যদি একটা পাখা আলাদা হয়ে কনসিডার করো, এখন এটা তো জানি আমরা 1/12 ml²। এখন বলছে এই পয়েন্টের সাপেক্ষে বের করো। তাহলে এখানে কি 1/12 ml² প্লাস এখানে যে ডিস্টেন্সটা এটা যোগ করি, এটা বানাতে হবে সমান্তরাল অক্ষের জন্য। এটা পারবা নাকি পারবা না এটা বলো আগে, যদি পারো তাহলে এসে করবো। HW দেন, করে দেখি। আচ্ছা, এটা সোজা আছে কিন্তু ক্যালকুলেশনে ভুল হয়ে যেতে পারে মাঝে মাঝে। কারণ এখানে তোমার এই ডিস্টেন্সটা কিন্তু এই এটার অর্ধেক প্লাস হচ্ছে এই রেডিয়াসটা, এই দুটো নিতে হবে এখানে। হ্যাঁ। ওইটা মাথায় রাখতে হবে। এখন ভরবেগের একটা ইকুয়েশন দেওয়া আছে, a × i cos kT - j sin kT, মানে ভেক্টর ফরম্যাটে দেওয়া আছে এটা। আর শুধু ভরবেগটা দেওয়া আছে, এখন বলছে যে ভরবেগ ও বলের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। তার মানে অ্যাঙ্গেল বিটুইন পি এফ, এটা বের কত বলছে, এটা কত হবে? এটা ভাবি দেখো কিভাবে করা যায়। এখন আমরা এফ কি জানি, এফ হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। তার মানে তোমার ভরবেগের যে পরিবর্তন, ওটা ডিফারেন্সিয়েশনটা করতে হবে, ডিপি ডিটি। তাহলে ডিডিটি অফ পি, তাহলে পি যদি এখানে এনে বসায় দাও, মানে এটা অন্তরীকরণ করলে আসবে a × i k sin kT - j k cos kT। এখন অ্যাঙ্গেলটা বের করার জন্য আমরা কি করি? ডট প্রোডাক্ট করি না? তো দুইটা ভেক্টর আছে, এটা ডট প্রোডাক্ট করে দাও। তাহলে হচ্ছে এফ ডট পি। এখন এটা তোমরা এইচ ডাব্লিউ করবা, এটা গুণ করলে দেখবা যে এফ ডট পি 0 আসছে। তাহলে হচ্ছে পি আর এফ এর অ্যাঙ্গেলটা হবে, অ্যাঙ্গেলটা এভাবে চিনা যায়, পি অ্যাঙ্গেল এফ ইকুয়াল হবে 90 ডিগ্রি। নর্মাল ম্যাথ করছো না? এখানে একটা বল থাকে, এখানে একটা বস্তু থাকে। তাহলে এই পুলির জন্য এটা কি হবে? এটা ধরো M1, এটা M2। M1টা বড়, তাহলে M1 - M2 / M1 + M2 জি হয় না? এটা হয় না? হ্যাঁ। এখন পুলি ধরো একটা টেবিলের উপরে আছে,
আর একটা অংশ নিচে আছে, নিচে ঝুলানো আছে। এখন এখানে ত্বরণটা কি হবে এটা বের করতে পারবা? এখানে তো ঘর্ষণ বলটা থাকতে হবে, বল দেওয়া থাকবে। এখানে শুধু টি বলছে, শুধু ঘর্ষণ বলটা ধরবো যে এম জিটা কাজ করবে না কেউ করে এম টু তে। হ্যাঁ হ্যাঁ। তো এখানে এই টান বলটা কিন্তু সেম হবে দুই দুই ক্ষেত্রে। কারণ এখানে একটাই সুতা, সুতার কোনো বাধা নাই, তাহলে হচ্ছে একটাই টান বল, তাহলে টিটা হচ্ছে M1G। আর M2 এর ক্ষেত্রে টিটা হবে মিউ আর, মানে মিউ ইন্টু আর মানে হচ্ছে M2G। দুইটা যেহেতু সমান তাহলে কি লেখা যাবে? M1G ইকুয়াল মিউ M2G। তাহলে এখানে কি, এখন এটার প্রশ্নে বলছে যে M2 কত হলে সিস্টেম স্থির থাকবে, আর M1 এর মান দেওয়া আছে 5। তাহলে M2 এখান থেকে কত আসবে? 5 ডিভাইডেড বাই হচ্ছে M1 বাই মিউ হবে। 50। M1 হচ্ছে 5 আর মিউটা হচ্ছে 0.15, 33 পয়েন্ট সামথিং আসবে। হ্যাঁ, এখন এখানে ত্বরণ কিন্তু আমরা বের করে নিই, এখানে ত্বরণের সূত্রটা কি হবে? এখানে ত্বরণের জন্য এখন এটা কিন্তু স্থিরের জন্য আমরা এটা সমান ধরে নিছি, মানে স্থির ক্ষেত্রে এরকম হবে। আর যদি স্থির না হইতো তাহলে কি নিচের দিকে একটা ত্বরণ থাকতো, ধরো এ ত্বরণের নিচের দিকে নামতেছে এই বস্তুটা, তাহলে কি লিখতাম? M1A ইকুয়াল হবে M1G মাইনাস টি হইতো। এটা হচ্ছে এফ নেট, আর এটা হচ্ছে গ্রাভিটেশনাল ফোর্স FG লিখলাম, আর এটা তো টান বল টি। আবার পরেরটার জন্য টান বল সমান লেখা যাইতো M2 মিউ G। তাহলে M1A ইকুয়াল হইতো M1G মাইনাস মিউ M2G। তাহলে এখানে এ হবে M1, ও এখানে একটা ই আছে, ক্যাচ আছে এখানে। এটাতে দেখো এই বস্তুটা কিন্তু ডান পক্ষে, এটা যদি নিচের দিকে নামে তাহলে এই বস্তুটাও ডান দিকে সরে যাবে এ ত্বরণে। দুইটার ক্ষেত্রে তো সেম ত্বরণ থাকবে এ ত্বরণ। আর এইদিকে ফ্রিকশন ফোর্স হচ্ছে এইদিকে, আর টান বলটা কাজ করবে এইদিকে। তাহলে টি এখানে হবে, তাহলে এখানে লেখা যাবে M2A ইকুয়াল হবে টান বল টি মাইনাস মিউ M2G, এটা লেখা যাবে না? তাহলে এই দুটো ইকুয়েশন যদি যোগ করো তাহলে এটা হবে M1 মাইনাস মিউ M2G ডিভাইডেড বাই M1 প্লাস M2। এখন এই সব পুলির ম্যাথের একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে হেড ফোর্স মাইনাস টেল ফোর্স ডিভাইড বাই টোটাল মাস। এটা হচ্ছে ত্বরণের সূত্র। এটা যদি এখানে খাটাও, তো এখানে হেড ফোর্সটা আছে যেটা যেটা বস্তু সামনের দিকে আগে যাবে, তাহলে হেড ফোর্সটা হচ্ছে M1G। আর টেল ফোর্স এখানে হচ্ছে এই ঘর্ষণ বলটা, এটা বাধা দিচ্ছে। তাহলে ত্বরণটা এখানে হচ্ছে M1G মাইনাস
মিউ m2g ডিভাইডেড বাই টোটাল মাস, তাহলে হচ্ছে m1 প্লাস m2। এই শর্টকাট ব্যবহার করে সব পুলির ম্যাথ করতে পারবা। ধরো একটা পুলি এরকম আছে, এই কোণে আছে, এটা ধরো 60 ডিগ্রি, এটা 30 ডিগ্রি। এখন এখানেও এখানে এভাবে ত্বরণ বের করতে পারবা, m1 m2। ওপরটা পড়তেছে কোথায়? মানে না, ওটা তোমার যেটা ভর বেশি হবে সেই দিকে পড়বে, ওটা কোনো ম্যাটার করবে না। যদি আচ্ছা। ধরো এদিকে পড়তেছে, তুমি ধরো এদিকে পড়তেছে নাও, তাহলে এটা মাইনাস চিহ্ন আসবে সামনে, আর কোনো কিছু হবে না। বুঝছি। না, তুমি যদি এই সূত্রটা জানো তাইলে হবে। এখন বলা আছে এম ভরের একটা চাকতি ওমেগা নট কৌণিক বেগে ঘুরতেছে। হ্যাঁ, এর ব্যাসার্ধ হচ্ছে আর। এখন r/2 পয়েন্টে, মানে হচ্ছে ব্যাসার্ধ অর্ধেক, r/2 বিন্দুতে ছোট এম ভরের একটা স্থির বস্তু রাখলো, তাহলে কৌণিক বেগটা কত হবে এখন? তো এটা একটা চাকতি ঘুরতেছিল আগে থেকে, আর এখানে এই পয়েন্টে একটা বস্তু রাখছো পরে। এখন এখানে কিন্তু বাইরে থেকে কোনো ফোর্স প্রয়োগ করা হয়নি, তাহলে এর কৌণিক বেগটা সংরক্ষিত থাকবে। তাহলে Li হচ্ছে Lf হবে। কারণ শুরুতে ছিল I1 ওমেগা নট, পরে হচ্ছে I2 ওমেগা। এখন এখন শুরুতে ওমেগা I1টা কত হইতো? শুরুতে কিন্তু I1টা ছিল হাফ অফ mr² তাহলে হচ্ছে mr² ইন্টু হাফ অফ, তারপরে হচ্ছে হাফ অফ mr² প্লাস, হাফ এম এম ইন্টু r/2 হোল স্কয়ার। তাহলে mr²/4। এখন এটা কিন্তু বড় হাতের এম, এই নিচে এটাও বড় হাতের এম, আর এটা ছোট হাতের এম ইন্টু ওমেগা নট। তাহলে অ্যান্সার হবে এটা। এখানে যেহেতু মান নেওয়া নাই, তাহলে এটা অ্যান্সার। আচ্ছা, এটা যদি বাইরে থেকে বল প্রয়োগ করতো? তাহলে তো এটা তুমি সূত্র খাটাইতে পারতা না। এখন বাইরে থেকে বল দিলে এখানে টর্ক টর্ক হইতো। এখানে এটা আস্তে করে হচ্ছে এখানে বসাই দিছো, এটা ইয়া দেওয়া থাকবে, প্রশ্নে বলা থাকবে। এখন এই টাইপের ম্যাথ কিন্তু এর আগে একটু আগে করাইলাম। এটা ধর একটা হাইট দেওয়া আছে এইচ, আর এটা হচ্ছে হরাইজন্টাল। এখন বলছে এইচ পয়েন্ট থেকে একটা এই বল গড়ায় পড়তেছে, আর এটার এটা একটা লুপ, এটা রেডিয়াসটা হচ্ছে আর। এখন বলছে কত উচ্চতা হতে বস্তু ছাড়লে চাপ মুক্ত ভাবে পি বিন্দু অতিক্রম করতে পারবে। এটা হচ্ছে পি পয়েন্ট, মানে চাপ মুক্ত ভাবে বলতেছে, মানে হচ্ছে এখানে তোমার রিয়াকশন ফোর্সটা 0 হয়ে যাবে, মানে আর কি ওই যে টান বলটা 0 হবে, যেটা যেটা আমরা পড়ে আসছি ওইটাই।
এখানে টার্ন বল জিরো হইলে তাহলে এই পয়েন্টে বেগটা কত, এটা এটা বের করতে পারবো না? হ্যাঁ, এম জি ইজ ইকুয়াল টু হাফ এম বি স্কয়ার দিয়ে। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই পয়েন্টে চাপ মুক্ত, পি বিন্দুতে চাপ মুক্ত, এটা লিখে রাখলাম। আর এই সিকল কত হবে? কারণ চাপ মুক্ত মানে বোঝাচ্ছে ওই পয়েন্টে আর ইকুয়াল জিরো। তার মানে সামেশন অফ এফ ইকুয়াল হচ্ছে আর প্লাস এম জি। তো এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এম ভি স্কোয়ার বাই আর ইকুয়াল হচ্ছে আর প্লাস এম জি। এখন এটা যদি জিরো হয় তাহলে ভি আসবে আর রুট ওভার আর জি। জিরো কোন, ওই যে ওই পি পি পয়েন্টে? হ্যাঁ, আর জিরো মানে হচ্ছে টান বলটা জিরো। আচ্ছা আচ্ছা। এখানে আর 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 কে হচ্ছে টি কে যে আর লেখছে ওরা, মানে আগেরটার মতো সেম ম্যাথ, শুধু এখানে হাইটটা বের করতে হবে। আগে যেটা শুরুতে যেটা কইলাম আজকে ওইটা। তাহলে এখানে ভি আসতেছে রুট ওভার আর জি, এটা সর্বোচ্চ বিন্দুতে। তাহলে সর্বনিম্ন বিন্দুতে এখন এইটা পি পয়েন্ট, আর এখানে যে একটা পয়েন্ট, এটা পয়েন্টের নাম ধরো এ পয়েন্ট দিলাম। এখন পি আর এ পয়েন্টে কিন্তু শক্তির সংরক্ষণশীলতা এটা খাটাইলেও হবে। ই এ ইকুয়াল হচ্ছে ইপুই। তো ই এ তো শুধু তোমার ইসি শক্তি ছিল এম জি এইচ। হ্যাঁ, আর ইপি তে কি থাকবে, হাফ অফ এম ভি স্কোয়ার প্লাস এম জি টু এইচ। টু এম এম জি জি। আর। হ্যাঁ হ্যাঁ। তাহলে জি এইচ আসতেছে হাফ অফ আর জি প্লাস টু জি আর। এখান থেকে এইচ আসবে 2.5 আর। এটা অনেক কমন একটা ম্যাথ, মানে আর এর 2.5 গুণ উচ্চতা থেকে যদি ফেলা যাও বস্তুটা, কোনটা? তাহলে এই লুপটা কমপ্লিট করতে পারবে। বুঝছো না এটা? ওই সামেশনের সমীকরণটা একবার একটু বুঝে দিন। ও, ওটা ওটা আর কি টান বল দিয়ে যদি করো তাইলে হবে তো, কারণ ওইটা দিয়ে করাইছি যেহেতু। তো টান বলটা কি হয়, এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি হয় না? হ্যাঁ। তো এইটার মান কি জিরো। চাপমুক্ত মানে বোঝাচ্ছে এখানে টান বলটা জিরো হবে। তো জিরো ইকুয়াল এম ভি স্কোয়ার বাই আর মাইনাস এম জি। এটা যেহেতু শুরুতে বুঝাইছি, তখন বুঝছো যেহেতু, তাহলে এভাবে করলে হবে। জি। তাহলে এটা করা লাগবে না, এটা বাদ। কারণ সেম আইটেম আছে এখানে 7 মিটার উচ্চতা থেকে, ওই সেম লুপ। আর এটা রেডিয়াসটা হচ্ছে তোমার 3 মিটার। এখন এখানে বলছে এটা বি পয়েন্ট। এখন তোমার এই বি বিন্দুর ত্বরণ এ বি এটা কত, এটা বের করতে বলছে। আমরা এটা আগে দেখি কি করা যায়। এটা বের করবা, আর সবকিছু দেওয়া আছে কিন্তু। এটা এটা বুঝাবো, তাহলে বাসায় করি ওটা। এখন দুইটা দড়ি আছে, দুইটা দড়িকে তুমি ইউ বেগে টানতেছো, আর এখানে একটা আটকানো আছে এটা কোনোভাবে, আর এটা একটা পুলি, এটা একটা পুলি, এটা একটা পুলি। এটা পি প্রান্ত, এটা কিউ প্রান্ত। এখন পি ও কিউ প্রান্ত ইউ বেগে নিচে নামলে এম ভরের বস্তু কত বেগে উপরে উঠবে?
তাহলে এম ভরের বস্তুর ভি কত হবে, এটা কত বের করতে হবে। এটা ট্রাই করে দেখো এখানে। এটার জন্য একটা সূত্র আছে না? কি সূত্র? 2T দিয়ে একটা সূত্র দেখছিলাম। এটা ট্রাই করিও, এটা এটা কিভাবে করবা। আচ্ছা। এটা এসডব্লিউ, আর না হলে কালকে করে দেবো। এখানে এটা কোনক দেওয়া আছে। এখন এই কোনকের একটা পয়েন্টে একটা বস্তু আছে। ধরো এখানে একটা একটা বস্তু আছে, আর ভেতরের তলটা হচ্ছে মসৃণ, তার মানে এখানে কোনো ঘর্ষণ বল নাই। আর এটা 0.5 মিটার পার সেকেন্ড এত বেগে ঘুরছে। প্রশ্ন বলছে কোনকের শীর্ষ থেকে বস্তুটির উচ্চতা কত, এটা বের করতে বলছে। তাহলে এটা বস্তুতে এখানে থাকে, তাহলে শীর্ষ থেকে উচ্চতা এটা এটা হবে এই ডিস্টেন্সটা। এই হাইটটা কত, এটা বের করতে বলছে। এটা ভেজিটেবল থাকবে, এটা ট্রাই করিও। তাহলে আজকে এই পর্যন্ত পড়া নাও, এগুলা মোটামুটি শেষ। আচ্ছা। এরপরের দিন কি কোন চ্যাপ্টার পড়বা? কেমিস্ট্রি সেকেন্ড চ্যাপ্টার, জৈব রসায়ন ফার্স্ট পেপার। ফার্স্ট পেপারের সেকেন্ড চ্যাপ্টার। হ্যাঁ, হ্যাঁ, গুণগত, হ্যাঁ, গুণগত রসায়ন। ওটা পড়ছো না এর আগে? হ্যাঁ, ওটা শুধু রিভাইজ করবা? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।